আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। আবু সাঈদ হত্যা মামলায় সাবেক 2 পুলিশ সদস্যের মৃত্যুদণ্ডাদেশ, 3 জনের যাবজ্জীবন ও সাবেক ভিসি সহ 25 আসামির বিভিন্ন মেয়াদের সাজা। জাতীয় সংসদ অধিবেশনে বেশ কয়েকটি বিল পাশে বিরোধী দলের আপত্তি ও ওয়াকআউট, বৃহস্পতিবার 31টি বিল পাশ। হামে আক্রান্ত হয়ে গত 24 ঘণ্টায় বিভিন্ন জেলায় 6 শিশুর মৃত্যু, উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আরও অনেকে। এবং মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে ইসলামাবাদে শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা, এরই মধ্যে আবারও দুপক্ষের যুদ্ধের হুঙ্কার। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 2। একই সাথে সাবেক সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান ওরফে জীবন, সাবেক পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম ওরফে নয়ন, এসআই বিভূতিভূষণ রায় মাধবকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহাম্মদ হাসিবুর রশিদ সহ 25 আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেছেন, আবু সাঈদ দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে থেকে ভেবেছিলেন তার সামনে মানুষ আছে, আসলে সামনে যারা ছিল তারা ছিল অমানুষ। মাজহারুল হক মান্নার রিপোর্ট। 2024 সালে 16 জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্কে মোড়ে পুলিশের গুলিতে নিহত হন ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক হাসিবুর রশিদ সহ 30 জনকে আসামি করা হয়। বিচারিক প্রক্রিয়া তদন্ত কর্মকর্তা সহ 25 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। আসামিদের মধ্যে গ্রেপ্তার আছেন 6 জন। তারা হলেন সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, রেজিস্ট্রার কার্যালয়ের সাবেক চুক্তিভিত্তিক কর্মচারী মোহাম্মদ আনোয়ার পারভেজ, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ। তাঁদের ট্রাইব্যুনালে হাজির করা হলে রায় ঘোষণা শুরু করেন ট্রাইব্যুনাল 2। প্রথমেই এই মামলার বিষয়ে পর্যবেক্ষণ দেন আদালত। আবু সাঈদ যেভাবে হাত প্রসারিত করে বুকটা চিতিয়ে দিয়ে তিনি যে ভঙ্গিমায় উনি দাঁড়িয়েছিলেন, তিনি হয়তো প্রত্যাশা করেছিলেন যে তার বুকে তারা গুলি চালাবেন না, কিন্তু হায়ানার মতো তারা এত নিষ্ঠুরভাবে এইভাবে বুক চিতিয়ে দেওয়ার পরে যারা গুলি করতে পারে তাদেরকে তো মানুষ হিসেবে গণ্য করা যায় না। রায়ে 30 আসামির বিষয়ে সিদ্ধান্ত জানান আদালত। মৃত্যুদণ্ড হয়েছে 2 জনের। একজন হচ্ছে আমির হোসেন, তিনি এএসআই, আরেকজন হচ্ছে সুজন চন্দ্র, ইনি কনস্টেবল। যাবজ্জীবন সাজা হয়েছে 3 জনের। একজন হচ্ছে আরিফুজ্জামান জীবন, রবিউল ইসলাম নয়ন, বিভূতিভূষণ মাধব। রায় নিয়ে প্রতিক্রিয়া জানান আবু সাঈদের ভাই। যারা পুলিশের যারা গুলি করলো তারা হলো একটা ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে করছে, যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল তাদের কারো ফাঁসি হয়নি। এই ক্ষেত্রে আমাদের অসন্তুষ্টি আছে। রায় ঘোষণার পর মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন চিৎকার করতে থাকেন। রায়ের বিরুদ্ধে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন আসামিপক্ষ। যেহেতু আমরা প্রত্যাশা অনুযায়ী খালাস পাইনি, মহামান্য আপিল বিভাগে দায়ের করে আপিল শুনানি অন্তে খালাস পাবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাল্লাহ। আইন অনুযায়ী ট্রাইব্যুনালে দেওয়া রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করার জন্য 30 দিন সময় পাবেন আসামিরা। তবে পলাতক আসামিদের আবেদন করতে হলে বিচারিক আদালতে আত্মসমর্পণ করে আপিল করতে হবে। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।
বিরোধী দলের আপত্তি ও ওয়াকআউটের মধ্যে জাতীয় মানবাধিকার কমিশন বিল 2026, সুপ্রিম কোর্ট সচিবালয় সংশোধন অধ্যাদেশ 2026, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ রহিতকরণ বিল 2026 এবং জেলা পরিষদ ও পৌরসভার সংশোধন আইন সংসদে পাশ হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত সংসদে 31টি বিল পাশ হয়েছে। শুক্রবার সকাল 10টা পর্যন্ত অধিবেশন মুলতবি করেন স্পিকার। চকর মালিথা রিপোর্ট। দিনের কার্যসূচি প্রশ্ন উত্তর টেবিলে উত্থাপিত হলে বিশেষ অধিকার প্রশ্ন সংক্রান্ত নোটিশ উত্থাপন করেন বিরোধী দলের সংসদ সদস্য। বিশেষ অধিকার প্রশ্নে এরপর সরাসরি আইন প্রণয়ন কার্যপ্রণালী শুরু করেন স্পিকার। বিলের উপর কোনো দফা একে একে বিভিন্ন মন্ত্রণালয়ের 9টি বিল আইন আকারে পাশ হওয়ার পর বিরোধিতা শুরু হয় আইনমন্ত্রী আসাদুজ্জামান উত্থাপিত জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনঃপ্রচলন বিল 2026 নিয়ে। আমরা ফরওয়ার্ডিং একটা মুভে ছিলাম। আজকে এই 2025-এর অধ্যাদেশটি ল্যাপস করার মধ্য দিয়ে জাতি আবার ব্যাকওয়ার্ডের দিকে যাবে এবং জাতি পিছিয়ে পড়ার একটা টেক্সট বুক এক্সাম্পল হিসেবে এই সংসদে এটি থাকবে। বাংলাদেশের ইতিহাসে মানবাধিকার লঙ্ঘনের শিকার সবচেয়ে বড় পরিবার হলো জিয়া পরিবার। বাংলাদেশের ইতিহাসে মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় পরিবার হলো বিএনপি পরিবার। আমরা চাই না বাংলাদেশে আর কোনো মানুষ মিথ্যা গায়েবী মামলা শিকার না হন। 42 দিনে বাংলাদেশের একটি মানুষও ক্রস ফায়ারের শিকার হয়নি। 42 দিনে একটি মানুষও গুমের শিকার হয়নি। মাননীয় স্পিকার, আইনমন্ত্রী উত্থাপিত সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল 2026 এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ রহিতকরণ বিল উত্থাপনের সময়ও বিরোধিতা করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। ওই 71 সালের স্বাধীনতার পর পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের আগে পর্যন্ত স্থায়ী কাঠামো ছিল না। স্থায়ী কাঠামোর জন্য যে আইনটা করা হলো সেই যুক্তি দেখিয়ে আবার সেই আইনটাকে কেন রহিতকরণের কথা বলা হচ্ছে সেটা আমাদের যুক্তিতে আসে না। মাননীয় স্পিকার, আইনমন্ত্রীর বক্তব্যের পর সংসদে সংখ্যাগরিষ্ঠ হিসাবে পাশ হয় বিল দুটি। আপনি যে বিচারালয় চান, আমরাও সেই বিচারালয় চাই। আমরা চাই না বাংলাদেশে আর কোনো মানিকের জন্ম হোক। আমরা চাই না বাংলাদেশে আর কোনো খায়রুল হক গজায় উঠুক। আমরা চাই না আর কোনো বিচার বিভাগীয় কিলিং হোক। আমরা চাই এই বিচার বিভাগ স্বচ্ছ, স্বাধীন, স্বকীয়তায় ভরপুর হোক। বিকেল 3:30টার পর সংসদ অধিবেশন শুরু হলে আবার আইন প্রণয়ন কার্যাবলী। এ সময় মুক্তিযুদ্ধ, স্বাস্থ্য, জ্বালানি সহ বিভিন্ন মন্ত্রণালয়ের বেশ কয়েকটি বিল বিরোধী দলের বিনা বাধায় সর্বসম্মতিক্রমে পাশ হয়। বিপত্তি বাধে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উত্থাপিত জেলা পরিষদ সংশোধন বিল 2026 এবং স্থানীয় সরকার পৌরসভা সংশোধনী বিল 2026 উত্থাপনের পর বিরোধী দলের সংসদ সদস্যরা বিলের বিপক্ষে তাদের যুক্তি উপস্থাপন করেন। 59 অনুচ্ছেদ এবং 93-এর 1-এর খ অনুচ্ছেদকে লঙ্ঘন করে রাষ্ট্রপতিকে দিয়ে পারিয়ে এই অধ্যাদেশটা জারি করা হয়েছে। এই অধ্যাদেশটি কি এখতিয়ার বহির্ভূত হয়নি মাননীয় স্পিকার? এই বিলটি মহান সংসদে পাস না হলে আসলে কারা আবার ক্ষমতায় ফিরে আসবে এটা কিন্তু বিবেচনার বিষয়। ওনারা কাদেরকে আবার ক্ষমতায় ফিরে আনতে চাচ্ছে? রক্ত পিপাসু জুলাই আগস্ট আন্দোলনে যারা পুলিশের সাথে আমাদেরকে হামলা করেছে, অস্ত্র ব্যবহার করেছে, হামলায় যারা আমাদের সাথে অংশগ্রহণ করেছে, আমাদের বিপক্ষে অবস্থান নিয়েছিল, সেই সমস্ত জনপ্রতিনিধি এই আইনটি পাস না হলে আবার তারা পৌরসভার মেয়র এবং কাউন্সিলর পদে ফিরে আসবে। মাননীয় স্পিকার, পরে সংখ্যাগরিষ্ঠ হিসাবে কণ্ঠভোটে বিল দুটি পাশ হয়। যে কয়টি গণবিরোধী এ সময় বিল দুটি পাশ হওয়ার প্রতিবাদে বিরোধী দলীয় নেতা সংসদ থেকে ওয়াকআউটের ঘোষণা দেন। এখন সংসদ থেকে ওয়াকআউট করছি। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় আরও 6 শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও 1 শিশু। এ নিয়ে গত 15 মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে 143 শিশুর মৃত্যু হয়েছে। তবে হামে 23 জনের মৃত্যু নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এছাড়া রাজশাহী, নাটোর ও খুলনায় হামের উপসর্গ নিয়ে 6 শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছে আরও অনেক শিশু। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও 4 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা 11টা পর্যন্ত গত 24 ঘন্টায় বিভিন্ন সময় তারা মারা যায়।
এই নিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো 50 জনে। নাটোরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নাটোর সিভিল সার্জন অফিস জানিয়েছে 8 মার্চ থেকে 7 এপ্রিল পর্যন্ত জেলায় 105 জন শিশু হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। এদের মধ্যে 50 জন শিশু হাম রোগে আক্রান্ত হিসেবে চিহ্নিত হয়েছে। খুলনায় হামের উপসর্গ নিয়ে 10 মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার মিল্টন ডিকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। এই সময় সেখানে ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল, চিফ হুইপ নুরুল ইসলাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়দ সহ অন্যরা। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ির ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa, আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি। এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। এবারের প্রসঙ্গ ইরান যুদ্ধের 41তম দিন। আনুষ্ঠানিক যুদ্ধবিরতির ঘোষণা হলেও মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ আরও জটিল আকার ধারণ করছে। একদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে টানাপোড়েন, অন্যদিকে লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলায় একদিনেই 2 শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। এখনও কার্যত বন্ধ রয়েছে হরমুজ প্রণালী। এই বাস্তবতায় স্থায়ী যুদ্ধ বন্ধে শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হচ্ছে আলোচনা। বৈঠক উপলক্ষে নিরাপত্তা বিবেচনায় ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে বৃহস্পতি ও শুক্রবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন ইরানি প্রতিনিধিরা। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনায় বসছে ইরান ও যুক্তরাষ্ট্র। তবে আলোচনায় বসার আগেও উভয় পক্ষ একে অপরকে হুঁশিয়ারি দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ইরান ঘিরে সব মার্কিন জাহাজ, উড়োজাহাজ এবং সামরিক সদস্য মোতায়েন থাকবে। চুক্তি লঙ্ঘন হলে আরও বড় ধরনের হামলার হুঁশিয়ারি দেন তিনি। যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা বলেছেন, তেহরান সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে মার্কিন সেনারা আবারও যুদ্ধ শুরু করতে প্রস্তুত। যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে হলে লেবাননে হামলা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি শর্ত স্পষ্ট ও পরিষ্কার। তবে যুক্তরাষ্ট্রকে এখন সিদ্ধান্ত নিতে হবে তারা সত্যিকারের যুদ্ধবিরতি চায় নাকি ইসরায়েলের মাধ্যমে যুদ্ধ চালিয়ে যেতে চায়। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাব বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধের শর্ত দিয়ে যুক্তরাষ্ট্র চুক্তির অবমাননা করেছে। পাকিস্তানের ইসলামাবাদে ইরানের সঙ্গে আলোচনার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প তার বিশেষ প্রতিনিধি দল পাঠাচ্ছেন। প্রতিনিধি দলে থাকছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। পাকিস্তানের স্থানীয় সময় শুক্রবার সকালে এই আলোচনা শুরু হবে। স্থায়ী যুদ্ধবিরতি আলোচনার নিরাপত্তার স্বার্থে পাকিস্তানের ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে বৃহস্পতিবার ও শুক্রবার সাধারণ ছুটি ঘোষণা এবং যানবাহনগুলোকে বিকল্প পথ ব্যবহার করতে বলেছে দেশটির সরকার। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী। রাজধানী বৈরুত সহ লেবাননের অন্যান্য এলাকায় বুধবারের হামলায় নিহত 2 শতাধিক ছাড়িয়েছে। ইসরায়েল দাবি করেছে তারা হিজবুল্লাহর প্রধান নাইম কাশেমের ভাতিজাকে হত্যা করেছে। আঞ্চলিক পরিস্থিতি নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। এছাড়া ইরান যুদ্ধ নিয়ে আলোচনা করতে সংযুক্ত আরব আমিরাতে গেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সুব্রত গাইন, চ্যানেল আই। সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি এবং বিরতির পর্যায়ে থাকছে চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরছে নাসার আর্টেমিস 2 মহাকাশযান। সবকিছু ঠিক থাকলে শুক্রবার সান দিয়েগো উপকূলে প্রশান্ত স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে।
মার্কিন মহাকাশ সংস্থা নাসার আর্টেমিস 2 মহাকাশযান চাঁদ প্রদক্ষিণ শেষে পৃথিবীতে ফিরছে। সবকিছু ঠিকঠাক থাকলে শুক্রবার সান দিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে অবতরণের পরিকল্পনা রয়েছে। আর্টেমিস 2 এর ফ্লাইট ডিরেক্টর রিক হেনফ্লিক বলেন, আজকের কার্যক্রম শেষ হলে মূল মনোযোগ থাকবে অবতরণে। ক্রু মডিউল ও সার্ভিস মডিউলের পৃথকীকরণ বিশেষভাবে নজর রাখা হবে। তিনি আরও বলেন, তাদের দুটি ড্রোগ প্যারাশুট প্রায় 22,000 ফুট উচ্চতায় খুলবে। এরপর তারা 6,000 ফুট উচ্চতায় 3টি মূল প্যারাশুট খুলবে, যা মহাকাশযান এবং 4 আরোহীর গতি কমিয়ে প্রশান্ত মহাসাগরে অবতরণের ব্যবস্থা করবে। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে আরও একটা বিরতি, এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। এবারে জানাবো খেলার খবর। বাছাই পর্বের ম্যাচে হংকংকে টাইব্রেকারে হারিয়ে সেপ্টেম্বরে হতে যাওয়া পুরুষদের এশিয়ান গেমস হকির মূল পর্বে জায়গা করে নিল বাংলাদেশ। নির্ধারিত সময় 4-4-এ ড্র হলে টাইব্রেকারে হংকংকে 3-2 ব্যবধানে হারায় চৌধুরী হোসেনের শিষ্যরা। ব্যাংককের রয়্যাল থাই এয়ারফোর্স হকি ফিল্ডে 2-1 ব্যবধানে এগিয়ে থেকে প্রথম কোয়ার্টার শেষ করে বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে কোনো গোল না হলেও তৃতীয় কোয়ার্টারে সমতায় ফেরে হংকং। এরপর দুবার বাংলাদেশ এগিয়ে গেলেও নির্ধারিত সময়ে 4-4 সমতায় খেলা শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। প্রথম পেনাল্টি মিস করে বাংলাদেশ চাপে পড়লেও হংকংয়ের 3টি শট ঠেকিয়ে বাংলাদেশকে জয়ের পথে নিয়ে যান গোলকিপার বিপ্লব। আর শেষ পেনাল্টি থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন ফজলে রাব্বি। শুক্রবার পঞ্চম হয়ে বাছাই শেষ করার লক্ষ্যে চাইনিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ। সংবাদ শেষ করব ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। আবু সাইদ হত্যা মামলায় সাবেক 2 পুলিশ সদস্যের মৃত্যুদণ্ডাদেশ, 3 জনের যাবজ্জীবন ও সাবেক ভিসি সহ 25 আসামির বিভিন্ন মেয়াদের সাজা। জাতীয় সংসদ অধিবেশনে বেশ কয়েকটি বিল পাশে বিরোধী দলের আপত্তি ও ওয়াকআউট। বৃহস্পতিবার 31টি বিল পাশ। হামে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় বিভিন্ন জেলায় 6 শিশুর মৃত্যু। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আরও অনেকে। এবং মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে ইসলামাবাদে শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা। এরই মধ্যে আবারও দুপক্ষের যুদ্ধের হুঙ্কার। প্রিয় দর্শক, দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের সাথে। এর সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।